সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা চার্টার্ড ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক শোতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় বাংলাদেশের প্রযুক্তিতে কতটা এগিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন নাহিয়ান আল রহমান অলি, পরিচালক, সিইও, ধূমকেতু এক্স। ভাই, আপনি কেমন আছেন ভাই? সবাইকে ধন্যবাদ। আল্লাহর রহমতে ভালোই আছি। আমি সবসময় ভালোই থাকি অবশ্য। আমাদের শোতে এসেছেন, এরা আমরা খুবই আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, আপনার থেকে প্রশ্নের উত্তর আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ। তো ভাই, আমরা তো শুরু করতে পারি। ভাই, আমাদের যে প্রথম প্রশ্নটা, একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রযুক্তিতে বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে? সত্য বলতে আসলে এসব ক্ষেত্রে কোনো কিছু প্যারামিটার নাই যে তুমি কোনো কিছু বিশ্লেষণ করতে পারবা যে আমরা কোন অবস্থানে আছি। হ্যাঁ, তবে গ্লোবালি ধরো আজকে একটা আইফোন যদি তোমার কোথাও রিলিজ হয়, ব্যবসায়িক কারণে কিন্তু ওটা পরের দিন আমরা বাংলাদেশে পাচ্ছি, কথা বলো নাই? তুমি যদি মনে করো যে ব্যবসা এবং তোমার হলো বিশেষ করে তোমার হলো বিজনেস অ্যান্ড তোমার হলো ইনোভেশন, এই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একটু পার্থক্য অনেক, যতটা না বড় তার থেকে বেশি বড় বিষয়টা হলো আমাদের মানসিক বিষয়টা। এখানে যতটা না তোমার পার্থক্যটা তুমি অন্য দেশের থেকে আমরা যদি ভাবি যে আমরা একটা পার্থক্য তৈরি করবো, অবশ্যই করা যাবে, কিন্তু এখানে আমাদের পার্থক্যটা যতটা টেকনোলজিতে, তার থেকে বেশি পার্থক্যটা মানসিকভাবে। আমরা আসলে কয়দিন আগে দেখবো যে জুলহাস নামে একটা ছেলে কিন্তু একটা প্লেন বানাইছিল, এটা খুবই তোমার ইয়েটা আলট্রা লাইট বলা হয় আর কি। তা মানে আমাদের ইউনিভার্সিটি যারা আছে ছাত্র, তারা ইচ্ছেগুলো বানাতে পারে, কিন্তু হলো তুমি বলতে পারো যে কেন বানায়নি, বা 100 বছর 120 বছরে কেন বাংলাদেশে বানানো হয়নি। হ্যাঁ, এটা শুধু যে বানানো হয়নি কারণ বানানোর প্রয়োজন হয়নি বাংলাদেশে। নেসেসিটি অফ দ্য মাদার অফ ইনভেনশন, যেটা বাজার নাই সেটা নিয়ে কিন্তু কাজ করবে না, কথা বলো নাই? এবং আমরা কিন্তু একটা কনজিউমার মার্কেট, আমরা কিন্তু কোনো হলো ইনোভেশন বা আর&ডি মার্কেট না বাংলাদেশ। আমরা কিন্তু টেকনোলজিতে লিডিং করি না। কেন লিডিং করি না? কারণ আমাদের পলিসিগত সমস্যা আছে। আমি যেটা বলবো যে আমরা টেকনোলজিগত দিক দিয়ে অবশ্যই একবার দক্ষিণ এশিয়ার সবার শেষের দিকে আছি কিন্তু আমরা এই মানে বিভিন্ন প্যারামিটারে। তবে হ্যাঁ, এখন কিন্তু আমার যেটা দেখা বা দেখতেছি, আমাদের দেশে কিন্তু দেখবা যে ডুবোটেক নামে একটা কোম্পানি আছে, যারা তোমার 2022-23 সালের দিকে তোরা গোটা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হয়েছিল। তারা হলো সাবমেরিন ইয়েতে টেকনোলজিতে তোমার রোবো সাব টাইপের। তারপর আমাদের কিন্তু বছরে রোবোটিক্সে 4-5 জন করে বাচ্চা ছেলে যায়, যারা যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই গোল্ড মেডেল পাচ্ছে। তার মানে কি আমরা কি তাহলে আসলে তোমার টেকনোলজিতে পিছিয়ে আছি? আমরা পিছিয়ে নি, আমরা আছি আমাদের স্টেপে পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি কোথায়? আমাদের চিন্তা ভাবনা পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি কোথায়? আমরা পিছিয়ে আছি পলিসিতে। সরকারের যারা বসে আছে বা যারা এখন পর্যন্ত চালাচ্ছে বা এখন যারা নীতি নির্ধারণ করে, আমার মনে হয় এখন একটু চেঞ্জ আসতেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের আমলারা টেকনোলজি সম্পর্কে আমার মনে হয় কোনো জ্ঞান রাখে না, এবং তারা কিভাবে কি চলবে বা কিভাবে কি করতে হবে বিদেশে ট্যুর দেওয়া বাদ দিয়ে আমার মনে হয় তাদের কোনো এই বিষয়ে কোনো মানে ইচ্ছা, আগ্রহ অথবা নলেজ আছে। এই কারণে মূলত আমরা আজকে তোমার যে কোনো র্যাঙ্কে পিছিয়ে আছি। এখানে সম্পূর্ণ যে আমরা পিছিয়ে আছি এটা কোনো টেকনিক্যাল আমি বলবো না, এটা বলবো সম্পূর্ণ ধরো আমাদের তোমার হলো ফুলটাই হলো আমাদের পলিসিগত সমস্যা এবং আমাদের চিন্তাগত সমস্যা। আমরা মানসিকভাবে দাস হিসেবে আছে এখানে, মানসিক দাস যেটা বলা হয়। তাদের যে নিজের আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছি আমরা। এই কারণে আমরা তো আছি সার্ভাইভাল মোডে বাংলাদেশে, আমরা নিজেরা খাইতে পারি না সেভাবে। তা যখন একটা যদি খাইতে পারে না, তখন সে তো প্রযুক্তি বা এইসব নিয়ে থিঙ্কিং করবে না, কথা বলো নাই? তার মানে আমার যখন পেট ভরা থাকবে তখনই তো আমি থিঙ্কিং করতে পারবো যে আমাকে টেকনোলজিক্যাল ভাবে অন্য জাতির সাথে কম্পিট করতে হবে। আমি তো দেশে আছি সার্ভাইভাল মোডে। আমাদের দেশে যারা কাজ করে দেখবা বা শিক্ষাগত বিভিন্ন জায়গায় পড়ালেখা করতেছে তোমার ইউনিভার্সিটি ক্ষেত্রে, তারা প্রত্যেকেই টিউশনি করে পড়ালেখা করে, বুয়েট বলো কুয়েট বলো সব জায়গায়। কারণ আমাদের প্রত্যেকেরই যারা আসতেছে মধ্যবিত্ত থেকে আসতেছে। এই যে মধ্যবিত্ত থেকে যে আসা যারা আছে, তারা তো কখনোই যে আগে নিজের পরিবার দেখবে, নিজের কেরিয়ার দেখবে, তারপর না তোমার দেশের টেকনোলজি মানে ডেভেলপমেন্ট। এখানে যেটা করতে হবে খুবই সিম্পল বিষয়, পলিসি চেঞ্জ করতে হবে। দেশের পলিসি চেঞ্জ করুক। আমি খুবই আশাবাদী ডক্টর ইউনূস সরকার রিসেন্টলি আমি দেখলাম অনেক বিষয়ে পলিসিগত অনেক চেঞ্জ আসতেছে, যেটার কারণে যেটা একটা সামিট হয়ে গেল, তোমার কি বলে বিজনেস সামিট হয়ে গেল। এটা কিন্তু বাংলাদেশে আগেও হয়েছে, কিন্তু এটার যে প্রেজেন্টেশন এবার সিস্টেমটা বা এবার যে মানে সবকিছুর একটা যে মানে মার্কেটিং বিষয়টা, এটা খুবই ইনোভেটিভ ছিল, এবং আমি আশাবাদী এটা বড় ধরনের পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী সবসময়, কারণ হলো কি চেঞ্জ আসতেছে। আচ্ছা ভাই, আপনি একটা বললেন যে আমাদের এখানে
পলিসিগত সমস্যা রয়েছে। তা আমি এই ক্ষেত্রে যদি একটা প্রশ্ন আপনার কাছে আমি দাঁড় করাই যে আমাদের দেশের জন্য খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য খাতে আপনার বিনিয়োগ না করে প্রযুক্তিতে আপনার কেন বিনিয়োগ করা দরকার? আপনার কেন মনে হয় যে এই সেক্টরে আপনার বিনিয়োগ করা দরকার? একটা দেশের উন্নতি তখনই হয় যখন সে দেশের মধ্যে একটা জব সেক্টর তৈরি হয়। টাকা তো কামাই করতে হবে, তাই না? তুমি দেখো যে আমরা কিন্তু সবাই ফেসবুক, ইউটিউব ইউজ করি না? তা আমাদের দেশের মধ্যে যখন ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে কেউ জব পায়, সেটাকে আমরা কিভাবে সেলিব্রেশন করি? কত দেখি আমরা মনে করি সে বাংলাদেশি না, এলিয়েন। কথা বলো নাই, সে অন্য জগতের মানুষ, সে মানে আমাদের কাছে সে দেবতা টাইপের একটা হয়ে যায়। তার মানে কি, এখন এই যে আমাদের ব্রেন গুলো ড্রেন হলো, তারা গেল ওখানে, তারা ধরো 30K থেকে 100K পর্যন্ত বেতন পারলো, খুবই ভালো, মানে 1-1.5 কোটি টাকা বেতন পাচ্ছে তারা, খুবই ভালো। এটা তাদের পরিবারের জন্য ভালো, তারা তো দেশে আর টাকাটা সেভাবে পাঠাবে না, আর ওই টাকা দিয়ে আমাদের কিছু হবে না। আমরা যেটা মনে করি যে আমরা বাইরে থেকে মানে টাকা নিয়ে আসতেছি, এটা আসলে একটা স্ক্যাম। কথা বলেন, এটা হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোকে মানে জাস্ট বুঝ দেওয়ার মতন। এটা ভালো বলতে পারবে মোহাম্মদ পাটোয়ারি ভাই আছে, উনি খুবই ভালোভাবে বলতে পারবে আর কি। ওনাকে একদিন নিয়ে আসিও, উনি একবারে তোমার বুঝাই দেবে বিষয়গুলো। তা আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে দেখবা আমেরিকা বা তোমার যারা হলো পশ্চিমা কান্ট্রি আছে, ইউরোপের অবস্থা খারাপ, পশ্চিমা কান্ট্রি অথবা চীন, তারা দেখবা টেকনোলজি ক্ষেত্রে বিস্তর ভাবে ইনভেস্ট করতেছে, মানে বিলিয়ন বিলিয়ন ডলার হাতেছে। কিন্তু তাদের যে এই বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি গুলো, তাদের কিন্তু পুরা, তুমি দেখো যে একটা ফেসবুকের রেভিনিউ কত, ফেসবুক কিন্তু $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। এবং আমরা এখানে বসে আমাদের সাপড়ি পোলাপান আছি আমরা বাংলাদেশের মধ্যে, এই সাপড়ি পোলাপান অথবা টিকটকার, তারা ভাবতেছি ভিডিও করে আমরা টাকা কামাই করতেছি, বিদেশি টাকা আনতেছি। কিন্তু আমাদের এর বিনিময়ে কি হচ্ছে দেখো, যে আমরা টাকা আনতেছি, ধরো মনে করো যে একজন খুবই ভালো একজন ইনফ্লুয়েন্সার, আর নাম বলবো না আমি, সে 38 লাখ টাকা কামাই করছে এক মাসে। এখন সে যে 38 লাখ টাকা কামাই করছে, তার মানে কি আমাদের দেশ থেকে তাহলে কত লাখ টাকার বিজ্ঞাপনের টাকা ফেসবুক নিয়ে গেছে বলো? সে তাদের যদি 1 কোটি টাকা কামাই করে, সেখান থেকে সে 1 লাখ টাকা কাউকে দেয়। কথা বললা? তার মানে কি, ওই যে বড় বড় কোম্পানিগুলো আমাদের মেধাগুলোকে নিয়ে যায়, এই যে টেকনোলজি ডেভেলপ করতেছে, সে ডেভেলপ করে সে আমাদের দেশে ঢুকতেছে, আবার আমাদেরকে ইউজ করে সে টাকা কামাই করতেছে, এবং আমাদের সকল টাকা তারা নিয়ে যাচ্ছে। কয়জন বলতে পারবা যে ইউটিউব, ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়া, টিকটক আছে, তারা বাংলাদেশ থেকে কি পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে? আমরা সবাই বলে রাজস্ব দিচ্ছে। আরে ভাই, একটা যদি টেকনোলজিক্যাল সেম টাইপের কোম্পানি বাংলাদেশে থাকতো, তাহলে কি ওই টাকাগুলো আমাদের দেশে আসতো? রাজস্ব আমরা কয়েক সুগুণ বেশি পাইতাম। কথা বলতে নাই? তার মানে কি, আমাদের কি যেটা করতে হবে, যে শিক্ষা এবং যে স্বাস্থ্য খাত, এর থেকে বেশি শিক্ষা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং আমি মনে করি টেকনোলজি, এই দুটোর খাতে আমাদের ফুলভাবে বিনিয়োগ করা দরকার। যখন আমরা শিক্ষা এবং টেকনোলজিতে বিনিয়োগ করতে পারবো, তখন আমাদের একটা মননশীল এবং শিক্ষিত, চিন্তাশীল, নট এডিক্টেড পোলাপান, এখন যেটা চলতেছে, এই চিন্তাশীল যে জেনারেশন আসবে, তারা যেটা করতে পারবে, এই কাজটা কিন্তু করছে তোমার দেখবা দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, জাপান করছে, তাইওয়ান করছে। তারা আমেরিকার, তারা কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশ, আমাদের থেকে 1, 2, 5 বা 10 বছর তাদের স্বাধীন হয়েছে আর কি। তারা কি করছে? সিঙ্গাপুর কি করছে? মালয়েশিয়া কি করছে? দেখবা তারা প্রত্যেকে, যে আমরাও হাত পা দিয়ে বাইরে থেকে টাকা নিয়ে আসছি গরিবের মতো, তারাও নিয়ে আসছে গরিবের মতো, নিয়ে আসছে না? তারা হাত পাতে নিয়ে আসছে বিভিন্ন জায়গায় ঋণ টিন করে নিয়ে। তারা নিয়ে এসে কি, তারা কি রোড বানাইছে? তারা কি তোমার বিল্ডিং বানাইছে? তারা বিভিন্ন ধরনের মানে হাইওয়ের কাজ করছে? করেনি। তারা করছে হলো শিক্ষা সিস্টেম চেঞ্জ করছে। তারা প্রযুক্তি খাতে ইনভেস্ট করছে। জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে হারার পর কি করছে তারা? সনি কি বলছে? সনি বলছে যে আমরা এমন টেকনোলজি বানাতে যাচ্ছি, বা এমন কোন প্রোডাক্ট বানাতে যাচ্ছি, যেটার মাধ্যমে সনি বলছে যে যেটার মাধ্যমে গোটা পৃথিবী আমাদেরকে চিনবে কি হিসাবে? বেস্ট প্রোডাক্ট হিসাবে, সবচেয়ে সুপ্রিম প্রোডাক্ট। এবং যেটা জাপানিজ প্রোডাক্ট মানে হবে কি 1 নম্বর বা সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট। এটা মার্কেটিং করতে হবে না। এখানে সনি কিন্তু বলে নেই যে আমরা বানাবো, বলছে জাপান বানাবে, আমরা জাপানকে পরিচিত করতে চাই। সেম ভাবেই কোরিয়া করছে, তাইওয়ান করছে। এই কোরিয়ার মধ্যে দেখবা যে তোমার হলো স্যামসাং আছে, মেগা জায়ান্ট, গোটা ওয়ার্ল্ডের টিভির যে মনিটর যা বলো সব ওখান থেকে আসে। তারপর টিএসএমআই, যেটা তোমার হলো টিএসএমএসসি, যে তোমার হলো গোটা পৃথিবীর 80-90% চিপ প্রডিউস হয় তাইওয়ানে। এই যে তারা যে কাজগুলো তারা কেমনে করছে বলো? তারা কিন্তু আগে শিক্ষাতে ইনভেস্ট করছে। তারা আগে তাদের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কোম্পানি আছে, অথবা তাদের যে R&D ফ্যাসিলিটি, সেখানে ডেভেলপ করছে। তারা রিসার্চ, তারা গবেষকদের টাকা দিচ্ছে। যখন এই গবেষকদের বা রিসার্চদের ছাত্রদেরকে টাকা দিচ্ছে, তখন একটা
ইকোসিস্টেম তো রয়েছে। ইকোসিস্টেমটা কেমন টাইপের, যে ইকোসিস্টেমের মাধ্যমে সেখানে কোম্পানি তো রয়েছে, সেই কোম্পানির মাধ্যমে জব ফিল তো রয়েছে। আর যখন জব ফিল তো হবে তখন তো মানুষ খাইতে পারবে, তাই না? নাকি হলো তুমি আজীবন সরকারি জব করবা, সবাই খালি বিসিএস ক্যাডার দেবে। বিসিএস ধরো তুমি সারা বছর আচ্ছা বছরে প্রতিবার। আচ্ছা ভাই আমি একটু জাস্ট অ্যাড করি যে আমাদের এখানে নরমালি একজন গবেষক থেকে বিসিএস ক্যাডারের মূল্যায়ন বেশি করা হয়, এটা কেন? এটা তো আসতেছে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট থেকে। আমরা যখন কলোনি ছিলাম তোমার হলো ইংরেজদের, তারা কি করছে, তারা আমাদের একটা দালাল শ্রেণী ছিল, যে দালাল শ্রেণীরা ইংলিশ বলতে পারতো, কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড মুখস্থ করে তারা বলতে পারতো, মানে তোতা পাখির মতো বলতে পারতো। এন্ড ইংলিশ ওয়ার্ড কিন্তু কোনো নলেজ না, ইংলিশ ওয়ার্ড হলো একটা কি কও, একটা ল্যাঙ্গুয়েজ, ইট জাস্ট এ প্যারামিটার অফ ল্যাঙ্গুয়েজ। তুমি একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারো, এর মানে না তুমি খুব ইন্টেলিজেন্ট। কিন্তু তারা কি করলো, তারা দেখালো যে যারা ইংলিশ বলতে পারে তাদেরকে আলাদা টাকা পয়সা, বিভিন্ন জব, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়া শুরু করলো। তার মানে কি, তোর সবাই আমরা কি মানসিকভাবে দাসত্ব গেলাম ইংরেজদের আরো, বোঝো নাই? যেটা বলা হয় তোমার হলো চিন্তার দাস আমরা। এই যে চিন্তার দাস হয়ে গেছে তাদের, এখান থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে তারা, ওই সময় আমরা কি করতাম বলো, আমরা কিন্তু ওই সময় সিভিল সার্ভিসে ঢুকতাম, তাদের নিচে আন্ডারে পোস্টে কেরানি। তখন বড় জোর আমরা কেরানি হতে পারতাম। ওই সময় কেরানি হওয়া মানে বাংলাদেশে অনেক, এই উপমহাদেশে অনেক কিছু ছিল। সে ব্রিটিশ সরকারের কেরানি, সে ইংলিশ বলতে পারে পটপট করে, কথা বলতো না? এই যে বিষয়টা আসতেছে এখান থেকে মূলত ওই সরকারি জবের যে তোমার ধারাটা, সরকারি জবের প্রতি আগ্রহটা, এবং একটা সিকিউর জব বাংলাদেশের মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে সব জায়গার মধ্যে এই সিকিউরিটির বিষয় আছে, অনেক বিষয় আছে। এবং আমাদের যে সোশ্যাল ফেব্রিকেশন আছে, এখানেও তোমার বাবা মারা সবাই যে সিকিউরিটি, জব সিকিউরিটি, কথা বলতো না? এই যে বিষয়টা, এবং সহজে কিছু পাওয়া, বা সবার মধ্যে যে মানে আমরা কিন্তু অলস জাতি খুবই, তার মানে আমার সরকারি জব করলে আমাকে ওখানে বেশি কাজ করা লাগবে না, আমি ফাঁকি দিতে পারবো। এই যে অনেক কিছু বিষয় আছে, এই সব কিছু মিলে আজকে মানে আজকে এটা অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে, যে সরকারি জবটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সরকারি জব ছাড়া মেয়ে বিয়ে দেবে না, কথা বলতো নাই? এখানে অবশ্যই আমাদের উত্তরবঙ্গে কিন্তু এরকম, জব ছাড়া তুমি বিয়ে করতে পারবে না, সহজ না। তুমি ব্যবসা করো, তোমার আন্ডারে যে জব করবে সে ইয়ে পাবা, সে যা বিয়ের পাত্রী পাবে, কিন্তু তুমি পাবা না। তুমি কি করো, তুমি ব্যবসায়ী কি মালিক, ও আল্লাহ, ও যদি ডুবে তো ওর কোম্পানি ডুবে যাবে। ওর আন্ডারে যে জব করতেছে ওরে তোমার ও দেবে, কি যেন বলে, তোমার মেয়ে দিবে। মানে এই যে এটা হলো কি তোমার লোয়ার থিঙ্কিং। এবং এটাই তুমি যেটা বললা শিক্ষা, এই শিক্ষার কারণে আজকে অবস্থা। যদি একটা শিক্ষিত সমাজ হতো, ভালো ধরো আমাদের শিক্ষাক্ষেত্রে ভালো টাকা আমরা, ধরো আমাদের এখন শিক্ষার কিন্তু 1.7% মাত্র আমাদের বাজেটের টাকা ব্যয় করি আমরা শিক্ষাক্ষেত্রে। এখানে যদি আমরা 4 বা 5% ব্যয় করতাম, তাহলে কি হতো, আমাদের শিক্ষকরা ভালো একটা বেতন পেতো, কথা বলতো নাই? তাদের মান, জীবনযাত্রার মান চেঞ্জ হতো, তখন তারা ফোকাস দিয়ে আমাদের ছাত্রদের পড়াইতে পারতো। এবং যখনই তুমি একটা পেশাকে তুমি মহিমান্বিত করবা, বা বেশি টাকা বা বেতন থাকবে, তখনই ওই জায়গার মধ্যে যারা তোমার খুবই বুদ্ধিমান মানুষ বা ইন্টেলেকচুয়ালি সুপিরিয়র, তারা কিন্তু ওই জায়গার মধ্যে আগ্রহ পাবে। যেমন তোমার ফিনল্যান্ড বলো, অথবা তোমার হলো ইউরোপে অনেকগুলো কান্ট্রি আছে যেখানে তোমার শিক্ষকেরা গ্রেড 1 এর মধ্যে পড়তেছে তোমাদের জবের ক্ষেত্রে, বা শিক্ষকত্ব পেশাটাকে। তার মানে সেখানে তোমার সবচেয়ে পিএইচডি ধারী অথবা তোমার পোস্ট ডক করা, তারা হলো শিক্ষক হয়। ব্যাপারটা তুমি বুঝতেছো? এই যে বিষয়টা কেন হয়, তাদের বেতন আলাদা, তাদের সম্মান আলাদা। এই যে আমাদের কিন্তু দেখবো যে আমরা ছোটবেলা যখন ছিলাম, শিক্ষকদের আলাদা সম্মান ছিল, সেটা এখন নাই। শিক্ষকদের কেউ গুনেই না এখন। বাংলাদেশের শিক্ষক একটা হলো কি, যারা কোথাও জব পায় না তারা শিক্ষক, কথা বললা? বাংলাদেশে যারা বিসিকে না তারা শিক্ষক। এবং এখন তো টাকা পয়সা দিয়ে শিক্ষক হচ্ছে, হচ্ছে, সবার ক্যারেক্টার লস হয়ে ফল করছে আর কি। এই যে বিষয়টা আসতেছে, একমাত্র কারণ শিক্ষা। শিক্ষাক্ষেত্রে ইনভেস্ট করে নেই, শিক্ষাক্ষেত্রে পলিসি মেকিং করে নেই। এবং একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা বলি যে 90% মুসলিম দেশ, কিন্তু আমরা 90% করাপশনের দেশ। আমার মনে হয় 90 না 95% করাপ্টেড। এটাই এখন এই যে যারা এই পাখি আমি এখানে একটা প্রশ্ন করি আপনাকে। নরমালি আমরা যে বাঙালি জাতি হিসাবে আমরা না শর্টকাট বিষয় অনেক পছন্দ করি। বললেন যে করাপশন বিষয়টা, কিন্তু আমরা এই বিষয়টা কি তাদের আমরা আর সহায়তা করি যে করাপশন হওয়ার জন্য, আমি মনে করি পার্সোনালি। এটা হলো কি, আমি যেটা বললাম, এটা হলো আমাদের দুর্বল, করাপশনটা আসে তোমার একটা দুর্বল জাতিসত্তা থেকে, কথা বললাম। তুমি দেখবা যখন ব্রিটেন যখন আমাদের শাসন করলো, পলাশির প্রান্তরে তো এটা জানোই, বিট্রের কারণে আমাদের নিজেরাই মানুষ বিট্রে করছে। বাঙালি খুবই বিট্রে করতে পারে, তোমাকে আজকে মাথায় তুলবে, কালকে তোমাকে ফেলাই দেবে মাথা থেকে। এটা খুবই ভয়ানক একটা জাতি। তা এখানে যেটা আমি বলবো, যে যখন 1857 সালে থেকে একটা শিবির বিদ্রোহ হলো,
সেই শিবির বিদ্রোহের পরবর্তীতে কিন্তু একটা আইন করছিল বাংলাদেশে, সে আইন ছিল আগ্নেয়াস্ত্র আইন। এবং সবচেয়ে মজার বিষয়, সে এটা বলে ভুলে গেলাম 1889 এর দিকে বোধ হয় এরকম হবে বা 80, আমি ডেটটা ভুলে গেছি, আমি তো বিসিএস দিব না বা বিসিএস ক্যাডারও না, আমার ডেট মনে রাখার দরকার নেই, কথা বলতো নাই। তাই এখন হলো এই সময়ের দিকে একটা আগ্নেয়াস্ত্র আইন করছিল, এবং সেই আগ্নেয়াস্ত্র আইনের মত অনুযায়ী তুমি তরোয়াল, তুমি হলো অস্ত্র এবং তুমি রকেট। সবচেয়ে মজার বিষয়, আমি কিন্তু জানতাম না যে রকেটের আইন ওরা করছে 1880 দিকে, 1870 থেকে 80 দিকে করছে। তুমি বুঝতেছো, তারা ওই সময় রকেটের আইন করছে। ওই সময় হ্যাঁ, ওই আইনে আছে যে কেউ রকেট বা বিস্ফোরক এই করতে পারবে না। তার মানে কি ওই সময় তারা হলো, আমাদের কিন্তু ওই সময় কালচার ছিল যে আমাদের বাড়ি বাড়ি সবাই অস্ত্র রাখতো, জানো তো বোধহয়। তখন ওই সময় দেখবা যে ওই সময় বাঙালিরা কি করলো, ওটার বিকল্প হিসাবে যে বাঙালিরা থিঙ্কিং করলো তাহলে আমরা লাঠি খেলা করি, লাঠি খেলা, ওটা তারা অস্ত্রের মধ্যে পড়তেছে না। তখন বাংলাদেশের লাঠি খেলা খুবই প্রচলন হলো, কথা বললা। কিন্তু দেখবা এই আস্তে আস্তে যে আমাদেরকে পঙ্গু করে দিল অস্ত্র আইনে। আগে তো সবার ঘরে ঘরে অস্ত্র থাকতো বাংলাদেশে, সবার, ও ওয়ার্ল্ডের সব জায়গায় অস্ত্র থাকতো। এই অস্ত্র আইনটা করছে কলোনিয়াল পাওয়াররা, যাতে হলো গিয়ে যারা ইন্ডিজিনাস পিপল আছে তাদেরকে তারা দুর্বল করতে পারে। আমার মনে হয় এখন অস্ত্র আইন করা উচিত যেমন ভাবে যে সবাই অস্ত্র রাখতে পারবে। তুমি বলবা যে অস্ত্র আইন, আচ্ছা আমি এই আপনার সাথে প্রশ্ন করি যে অস্ত্র আইন আপনি বললেন যে এখন করা জরুরি, তো সেই ক্ষেত্রে কি আপনার একটা ভারসাম্য অবস্থাটা কি আপনার মানে আমি তোমার বলি না, অবভিয়াসলি না। তোমার হাতে অস্ত্র আছে, আমার হাতে অস্ত্র আছে, আমি কেন তোমার গুলি করতে যাবো কও? না অবশ্যই আমেরিকার মধ্যে আছে না, আমেরিকা আছে পৃথিবীর সবচেয়ে বেশি, মানে তোমার পপুলেশন পার অস্ত্র আছে হলো তোমার হলো ইয়েতে সুইজারল্যান্ডে, বুঝো নাই? ওদের পপুলেশন থেকে 5 গুণ বেশি অস্ত্র আছে, 5 কি 4, আমি ভুলে গেছি আর কি, এটা 4-5 গুণ অস্ত্র আছে। একটা ডিফারেন্ট একটা কনসেপ্ট যে অস্ত্র। আমি অবশ্য সেই ক্ষেত্রে আমি আমার এখানে একটু মতামত দেখো, এরা কেন সাহস থাকে ওদের বলো? একটা জাতি তুমি যখন সাহস কিনে নিতে দাও, তুমি যে তার কাছ থেকে অস্ত্র কিনে নাও, কথা বলে নাই? আমাদের মার্শাল আর্ট বন্ধ করে দিয়েছে, আমাদের অস্ত্র ওই সময় বন্ধ করে দিয়েছে, আমাদের অনেক কিছু তারা বন্ধ করছে এক এক 1 বাই 1, কথা বুঝলা? আমাদের যেগুলো পাওয়ার ছিল, শক্তি ছিল, মাদ্রাসার যে তোমার বিভিন্ন ইয়েগুলো ছিল, সব এক এক করে তারা ভাঙছে এভরিথিং। এই যে বিষয়গুলো আছে, তারা যে আমাদেরকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আমাদের দুর্বল বানায় ফেলছে, এই যে দুর্বল বানানোর সিস্টেমগুলো, এই সিস্টেমের কারণে আজকে আমরা দুর্বল একটা জাতি। এই জাতি আগে কিন্তু বাংলা জাতিকে বলতে হলো তোমার হলো ইয়ের জাতি, কিন্তু বলে মানে বিদ্রোহের জাতি বলতো আগে, জানো তো বোধ হয় অনেক আগে। এই বাংলাকে কেউ কন্ট্রোল করতে পারতো না সহজে, এত সহজে। বাংলাকে কন্ট্রোল করলে অনেক সময় কঠিন ছিল, কিন্তু ব্রিটিশে কিন্তু বাংলাদেশে সেটা কন্ট্রোল করছিল কিভাবে? তারা ওই অস্ত্র আইনের মাধ্যমে করছে। আর আমার মনে হয় যে বাংলাদেশে অস্ত্র আইন করা দরকার। তুমি দেখবে রাস্তাঘাটে বাংলাদেশে কি অস্ত্র দিয়ে মানুষ মারা যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু অস্ত্রটা কাদের হাতে আছে বলো কো? অনেক সন্ত্রাসীদের হাতে আছে, গুন্ডের হাতে আছে, নেতার হাতে আছে। যখন সবার হাতে অস্ত্র থাকবে তখন হবে চেক অ্যান্ড ব্যালেন্স, তখন নেতারা ভয় পাবে যে জনগণের হাতে অস্ত্র আছে। যা আমেরিকার মধ্যে জনগণ ভয় করে, সবার হাতে অস্ত্র আছে। ওরা কিন্তু থিঙ্কিং করে যে আমি একটা পলিসি মেকিং করবো, এমন পলিসি মেকিং করা যাবে না যেখানে আমার উগ্র আসে আমার মারার অ্যাটেম্প নেবে বা গৃহযুদ্ধ বেঁচে যাবে। বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অস্ত্র থাকলে মানুষের হাতে কি থাকে? মানুষের হাতে সাহস থাকে, কথা বুঝলা? সে সাহসী হয় আমাদের যাতে দুর্বলের জন্য। এখন আমার মনে হয় অস্ত্র আইন যদি না নিতে পারে, আমাদের সকলের জন্য ইয়ে দিতে হবে, যে সামরিক ট্রেনিং নিতে হবে 6 মাসের। আমি আপনার সাথে এই মানে এই দিক দিয়ে একমত, 100% একমত। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই আপনার সামরিক একটা ট্রেনিং প্রয়োজন একটা নির্দিষ্ট বয়সে। তুমি যেটা বললা না যে এটা কোনো সাইকোলজিক্যাল একটা বিষয়, এটা আমি ঘাটাঘাটি করছি এবং আমি নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম যে অস্ত্র আইনটা কেন করা উচিত। এখানে তোমার বাড়ির মধ্যে কি তোমার রুমের মধ্যে চাকু আছে না, বটি আছে না? জি আছে। এটা তরোয়াল আর বটির মধ্যে পার্থক্য কি কো? তরোয়াল আর বটি দুটো মানে তরোয়ালও কাটা যায়, বটি দিয়েও কাটা যায়। এখন তুমি কি বটি নিয়ে রাস্তার মধ্যে কাকু মারতে যাচ্ছ? না, যাচ্ছে না তো। তাহলে কেন যাচ্ছ না কো? কারণ আমরা এটা মানে এটা একটা ব্যবহারের দিক দিয়ে পার্থক্য থাকতে হবে। আমরা এটা আমরা ওই হিসাবে ব্যবহার করি, আমাদের মাইন্ডসেট আমরা এটা ঠিক করে ফেলছি। আমি এটাই শুনতে যাচ্ছিলাম, মাইন্ডসেট। কথা বলা, অনেকগুলো দেশ আছে, আমি নাম নেবো না, যে দেশের মধ্যে সবার হাতে অস্ত্র আছে এবং তাদের মাইন্ডসেট ওইভাবেই যে ওর হাতে অস্ত্র আমার হাতে অস্ত্র, ওটা কোনো বিষয় না, ক্যাজুয়াল বিষয়। রাস্তায় তারা ঝগড়া করতেছে, সবই করতেছে, তারা অস্ত্র দেখাচ্ছে না কেউ কাউকে। কারণ কি? সবাই জানে চেক এন্ড ব্যালেন্স।
এটাই হলো সাইকোলজিক্যাল বিষয়, কথা বলো নাই। বাঙালি মাইন্ডসেটে চেঞ্জ আনতে হবে। এই যে আজকে যদি আমাদের সবার হাতে অস্ত্র থাকতো, মানে আমাদের পাশের জেলা দেশ আছে না, একবারে তুমি দেখতে যে তারা কি ধরনের ডরায় থাকতো। তারা বলতো না যে বাংলাদেশকে ভাগ করো, এ করো, ও করো, এটা বলার সাহসই করতো না তাদের। তারা 10 বার থিঙ্ক করতো যে এখানে আমি যদি আরেকটা প্রশ্ন করি, আপনি অস্ত্র আইনে যে বিষয়টা বললেন, যে আমাদের এখানে সাপোজ যারা আপনার বাইরে থেকে আমাদের দেশে ঘুরতে আসে, সেক্ষেত্রে কোনো আপনার মানে অর্থনৈতিক ভাবে চাপ পড়তো না যে একজন ব্রিটিশ বা যে কোনো একজন আমাদের দেশে ঘুরতে আসে, আমেরিকার মধ্যে, ইউএস এর মধ্যে অস্ত্র আছে না, সুইজারল্যান্ডের অস্ত্র আছে না, সবার হাতে হাতে অস্ত্র, আর অস্ত্র নিয়ে ঘুরতেছে রাস্তাঘাটে, কি বলতেছে? এটা মাইন্ডসেট, বুঝো না? তোমাকে কি বললাম, তুমি যেটাকে মার্কেটিং করবে সেটাই তোমাকে আমরা মার্কেটিং করবো যে আমাদের দেশ খুব স্বাধীন দেশ, এখানে সবাই অস্ত্র রাখতে পারে, এটা আমাদের গৌরবের বিষয়। ইট ইজ পার্টস অফ আওয়ার প্রাইড। উই আর জাস্ট লাইক আমেরিকান। ওকে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ। আমরা তাহলে নেক্সট প্রশ্ন আমরা যাই। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে। তো নেক্সট প্রশ্ন যে আপনার কি মনে হয় যে বর্তমান সময়ে আমাদের পক্ষে থেকে যে মহাকাশে যে ইনভেস্ট করা, মহাকাশে কোনো একটা প্রজেক্ট ইনভেস্ট করা আপনার কতটুকু কার্যকর হবে? মানে এটা কি আপনার কাছে মনে হয়, এটা কি এখন বাস্তবসম্মত? এটা আমাদের করা উচিত ছিল 1975 সালের দিকে। আমরা কি পরিমাণ রিস্কে আছি। মহাকাশ টেকনোলজি মানে কিন্তু মহাকাশ টেকনোলজি না, কথা বলতে নাই। রকেট এবং মিসাইলের মধ্যে কোনো পার্থক্য নাই। কি বল, আমি তোমায় বলতেছি, একটা তোমার পেলোড নিয়ে যায়, একটা তোমার হলো গিয়ে স্যাটেলাইট নিয়ে যায়, দুটো একটা সেম জিনিস। দেখবা ইরান কিন্তু টেস্ট করে, রকেট টেস্ট করলে আমেরিকা বলে স্যাংশন দেয়। কেন দেয়? তো রকেট বানাচ্ছে। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন রকেট এন্ড মিসাইল, কথা বললা? মানে কারিগরি ভাবে আমি যেটা বলতেছি, বাদ বাকি অনেকগুলো নাম টাম অনেক ফ্যান্সি অনেক কিছু ইউজ করা হয়, টেকনোলজিক্যাল সব সেম। এখন বলো, আমি 2020 সালেও জানতাম না যে বাংলাদেশের রকেট তৈরি করেনি, এবং বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের ডিফেন্স সেক্টরে রকেট ইন্ডাস্ট্রি নাই। কথা বলছো তুমি আমার, মিসাইল ইন্ডাস্ট্রি নেই। তার মানে কি এটা নাই কেন? কারণ বাংলাদেশ এটা করতে পারেনি, অ্যাটেম্প নেয়নি মহাকাশ টেকনোলজিতে। প্রতিটা দেশ প্রথমে মহাকাশ টেকনোলজি সিভিলের পারপাসে শুরু করে, সেখানে যে টেকনোলজি ডেভেলপ হয় সেই টেকনোলজিতে পরবর্তীতে নিয়ে যায় ডিফেন্সে। কথা বুঝলাম আমার বিষয়টা? এটা ইন্ডিয়া করছে, এটা পাকিস্তান করছে, এটা ইরান করতেছে, এটা ইউএসএ করছে, এটা সবাই করছে, এভরিওয়ান। আচ্ছা, তাহলে আমি এখানে যদি আরেকটা অ্যাড করি যে আমাদের রিসেন্টলি আমাদের বিগত সময় দেখে ওখানে একটা নাম ছিল যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আসলে স্যাটেলাইট আমাদের তো পার্কিং যেটা জায়গা ছিল আমাদের, এটা কিন্তু দখল করে রাখছিল রাশিয়ার দখলে, তুমি জানো, রাশিয়া এবং ইন্ডিয়ার দখলে। এখন তোমার হলো স্পেস যে আইন আছে বা তোমার স্পেস ল কিন্তু বলা হয় জঙ্গলের আইন, বুঝলা? এখানে জোর যার মুলুক তার, তোমার ক্যাপাসিটি আছে, রকেট আছে, তুমি লঞ্চ করবা, তোমাকে কেউ কিছু বলার নাই এখানটায়। যেটা দেখবো কদিন পরে দেখবো ইন্ডিয়া রাশিয়া সবাই রকেট লঞ্চ করতেছে, কি কার পারমিশন নিচ্ছে? কেউ নিচ্ছে না। এখানে যেটা বিষয়টা আছে, বিষয়টা হলো গিয়া তারা আমাদের জায়গা দখল করে রাখছে পার্কিং স্পেসে। এখন তুমি যদি একটা রকেট লঞ্চ না করো, তুমি যদি তোমার হলো তুমি যদি না দেখাও যে আমাদের নিজস্ব স্যাটেলাইট আমরা লঞ্চ করে দেখাচ্ছি যে আমাদের জায়গাটা আপনারা ছেড়ে দেন, তখন তার আগে তো আমাদের জায়গা ছাড়বে না, কথা বলে নাই? কারণ তোমার তো ক্যাপাসিটি নাই, তুমি জায়গা যাচ্ছ, তোমার জায়গা দখল করে রাখছি, স্বাভাবিক। তোমার টাকাই নাই, তুমি কি করবা? তোমার কোনো প্ল্যানই নাই যে তুমি বাইরে করবা। তার মানে তোমাকে দেখাইতে হবে যে একটা কুড়িঘর দেখাইতে হবে, যে কুড়িঘর করে আমি দেখালাম যে আমি আমার এটা জায়গাটা আমার, আমি কুড়িঘর করতে যাচ্ছি এবং এটা আমি করলাম। এইটাই ছিল হলো আমাদের এখন বাংলাদেশ স্যাটেলাইট নাম, সেই বাংলাদেশ স্যাটেলাইট এই কারণে লঞ্চ করা হয়েছিল ওই সময়, যে আমাদের পার্কিং লটটা যেন আমাদের ফেরত পাই আমরা। এটার কারণ আমাদের যেটা সরকার ওই সময় দেখাইছে যে আমরা পরবর্তীতে যে আমাদের যে আমার পার্কিং যে জায়গাটা আছে আমাদের জিও স্টেশনারির ক্ষেত্রে, সেটা যাতে আমাদের ছেড়ে দেওয়া হয়। এবং এটা নিয়ে আমাদের বর্তমান ইউনিট সরকার অনেক কাজ করতেছে, এবং আমি আশাবাদী যে এটা তারা খুবই শীঘ্রই আমাদের যে নিজস্ব পার্কিং জায়গাটা আছে স্পেসের স্যাটেলাইটের, এটা আমরা নিজেরাই পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি এই প্রশ্নটা যে হইতে পারে যে আপনার কি মনে হয় যে আমরা ভবিষ্যতে আমরা কি কোনো রকেট লঞ্চ করতে পারবো? আমরা কি এই বিষয়ে আশাবাদী হইতে পারি? কি মনে হয় ভবিষ্যতের দিকে? এখন আমাদের আমি ভালো নিউজ শোনাই, আমাদের ইতিমধ্যে অনেকগুলো রকেট পড়েই আছে, তোমরা জানোই। আমরা একটা লঞ্চ করার পর আমরা অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে গেছিলাম আগের সরকারের, আমাদের অনেক থ্রেট দেওয়া হয়েছিল, অনেক কিছু, জাস্ট না বলি আর। এখন যেটা আমি বলবো যে আমাদের এই বছর অনেকগুলো রকেট লঞ্চ হবে। এই বছর আমাদের 21 আছে, 52 আছে, যেগুলো আমাদের আবার স্টুডেন্ট টিম আছে, আমার আবার রকেটরি অ্যাসোসিয়েশন, আমি ফাউন্ডার ওখানকার আবার গোটা বাংলাদেশের যত ইউনিভার্সিটি সবাই যুক্ত আছে ওখানটায়।
তাদের একটা রকেটরি চ্যালেঞ্জ হবে, বাংলাদেশের ন্যাশনাল রকেটরি চ্যালেঞ্জ। আমরা আবার ন্যাশনাল রকেটরি চ্যালেঞ্জ খুলতেছি, যেখানে স্কুল কলেজের বাচ্চারা রকেট লঞ্চ করবে। সবগুলো এই বছরই ঘটবে ইনশাল্লাহ। এবং এই দেখবে এমন হতে পারে যে এই মাসে একটা রকেট লঞ্চ থাকতে পারে, আমি বলতেছি না, হঠাৎ চলে আসবে, বুঝো নাই? দেখবো এটা বাংলাদেশে আমাদের যারা ইন্টার্ন টিম আছে, আমাদের বা রকেটরি অ্যাসোসিয়েশন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র আছে, দেখবো একটা রকেট লঞ্চ করে ফেলছে এবছর। এবং এটা আমি আগে ঢাকঢোল পিঠাবো না, এটা খুবই পজিটিভ ভাবে আসতেছে সামনে, এবং আমি আশাবাদী তোমরা সবাই জানতে পারবা। কারণ আকাশে সূর্য উঠলে এমনি সবাই অন্ধ জানে যে এখন তাপমাত্রা বেড়ে গেছে রুমের, কথা বলতে নাই? আচ্ছা, আমি এখানে যদি আমি একটা কেরিয়ার বিষয়ে প্রশ্ন, যেহেতু আমাদের শোটা মূলত আপনার কেরিয়ার বেস শো, সো আমি যদি একটা প্রশ্ন করি যে আপনার আমাদের বর্তমানে যদি কেউ এই খাতে, বা আমি সহজ যদি বলি প্রযুক্তি খাতে, যে কেউ যদি কেরিয়ার গড়তে চায়, আপনার তার জন্য কি কি ধরনের পরামর্শ দিবেন আপনি? এখন তো কেরিয়ার খাতের ক্ষেত্রে এআই এসে পড়ছে, খুবই ডেঞ্জারাস টাইম যাচ্ছে, বুঝলা? এখন আমি যেটা বলবো যে এখন পিওর ট্যালেন্টের সময়। আগে দেখবা যে মিডিয়াম ক্যাটাগরি অথবা টেকনিশিয়ান লেভেলের যারা, মানে ডিপ্লোমা বা টেকনিশিয়ান লেভেলে যারা ইয়ে করতো, তাদের একটা ডিমান্ড ছিল বাংলাদেশে, কারণ আমরা কিন্তু R&D বেস কান্ট্রি না। তার মানে আমরা কি করি, আমরা হলো গিয়ে আমাদের সেলিং করি কি, আমরা সেলিং করি হলো গিয়া অন্য দেশকে হলো গিয়া সেবামূলক কাজগুলো করি অথবা রিটেল করি, কথা বলো নাই? এই কারণে দেখবা টেকনিশিয়ান অথবা বিভিন্ন ডিপ্লোমাতে খুবই একটা ডিমান্ড ছিল বাংলাদেশে। কিন্তু যখন এই যে আমাদের যে যারা আসতেছে এখন সামনের দিনটা এআই কারণে, এই যে টেকনিক্যাল সেক্টরের ডিমান্ডটা ফল করবে অনেকগুলো। এবং আমি যেটা দেখতেছি, প্রায় গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে ওষুধ শিল্প পর্যন্ত অনেকগুলো জব সেক্টর একবার নাই হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে আমি যেটা বলবো, খুবই দ্রুত যারা আছে স্কুল কলেজে বাচ্চা সহকারে সবারই এখন এআই বিষয়ে প্রশিক্ষণ নেওয়া দরকার, এবং এখন থেকে এআই দিয়ে কিভাবে তারা কাজ করতে পারবে সেই বিষয়ে ফুল ভাবে তাদেরকে, আমার মনে হয় যে মানে স্কুল কলেজ থেকেই কারিকুলাম চালু করা দরকার। এবার দেখবা চীনে কিন্তু চালু করে ফেলছে। আর আমি যেটা বলবো যে অ্যারোস্পেস সেক্টরের ক্ষেত্রে আমরা যেটা করতেছি, যে আমি যেটা বলবো খুবই সিম্পল বিষয়, উল্কাসেমির কাহিনী বলবো। উল্কাসেমি বাংলাদেশের একটা হলো গিয়া, তোমরা জানো না বোধহয়, উল্কাসেমি নামে একটা কোম্পানি আছে, এবং যেটা বাংলাদেশে হলো গিয়ে চিপ, যে বাইরের দেশে দেখবা না যে তোমার যে ইন্টেলের চিপ বলো অথবা তোমার এএমডি চিপ বলো অথবা এনভিডিয়ার চিপ বলো, এইসব চিপ কিন্তু ডিজাইন করে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি, এবং সেই তারা কোনো নিজেরা ডিজাইন করে না, তারা হলো গিয়ে বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানি আছে বিভিন্ন দেশের, সেদেরকে তাদেরকে ফ্রিল্যান্সিং করে দেয়। এবং বাংলাদেশের যারা কোম্পানি আছে, এই যে সিলিকোভিয়া অথবা এই উল্কাসেমি, তারা কিন্তু বাংলাদেশের মধ্যে ওই ওই হলো ইয়েগুলো কি যেন বলে, বিভিন্ন ধরনের যে আমেরিকার সিলিকন আছে, সিলিকন তোমার হলো আইসি আছে, তারা ডিজাইন করে, ভ্যালিডেশন করে, এবং ফ্যাব্রিকেশনটা তোমার তাইওয়ানে হয়। এই যে বিষয়টা আছে, তারা কিন্তু তার 2007 সালে তারা শুরু করে কাজগুলো, এবং তারা 5 বছর লস দিছে, ফুল লস। কোন সরকার বলো কেউ আগে আসেনি, লসের জায়গায় কেউ যায় না, বুঝলা? কিন্তু এখন তারা কিন্তু প্রফিটেবল, এবং তারা এখন বাংলাদেশে টাকা ঢুকাচ্ছে, এবং তারা এখন এই সময় প্রায় কয়েকশো পোলাপান জব সেক্টর তৈরি হয়েছে, তারা এখানে বসে বাংলাদেশে বসে তারা চিপ ডিজাইন করতেছে। বাংলাদেশে এটা চিপ ইন্ডাস্ট্রি আছে, তুমি জানো না, অনেকেই জানে না। এবং এই আগের বছরে কিন্তু সরকার তাদেরকে প্রায় 1000 কোটি টাকার মতন, প্রায় 1000 কোটি টাকা তাদেরকে ফান্ডিং দিচ্ছে। কেন দিচ্ছে কো? তারা বাংলাদেশে এখন টাকা প্রায় $50 মিলিয়ন ডলারের মতো তারা টাকা ঢুকাচ্ছে, বাংলাদেশে 500 কোটির মতো টাকা ঢুকাচ্ছে, আর্নিং করতেছে। এখন আমি যেটা বলবো, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলো অথবা তোমার হলো গিয়া আইসিটি, তোমার হলো ফ্রিল্যান্সিং করে তারা বিভিন্ন গ্রাফিক্স, বিভিন্ন আইসিটি মন্ত্রণালয়, তারা কি করতেছে বলো? তারা হলো গিয়ে আমাদের এই সেক্টরটা ডেভেলপ হইতো, এর মাঝখানে তারা একটা তোমার হলো একটা হলো, এটা অনেকটা বলবো যে মানে কুকিলের মতো, কুকিল এবং কাকের যে কাহিনী আছে, যে তোমার হলো কুমার হলো কাক পরে ডিম, কুকিল আসে ইয়ে করে, সেম হলো বাংলাদেশের সিস্টেম। তুমি যখন হলো গিয়ে একটা সেক্টর দাঁড় করাবা, তখন সরকার ওটা নিয়ে তোমার একটা মন্ত্রণালয় বানাবে, বলবে যে এটার গৌরব আমার, বুঝো নাই? এখন কথা হলো গিয়া, এই যে গার্মেন্টস বলো, বাংলাদেশ যত ইন্ডাস্ট্রি বলো, সবগুলো হয়েছে প্রাইভেট। আমাদের মতো কেউ যারা হলো জীবন মাটির কাম পায়ে ফেলে এই সেক্টরটা ডেভেলপ করছে, ডেভেলপ করার পর সরকার এসে বলতেছে হ্যাঁ তারা এখন আমাদের টাকা আনতেছে, তারা আমাদের গর্ব, কথা বুঝলা? কিন্তু বিশ্বাস করো, সরকারি ভাবে তারা কোনো সহযোগিতা পায় নাই, এবং এখন আমরা পাচ্ছি না, জিরো, একবারে জিরো। এখন আমি যেটা বলবো যে আমরা কি করতেছি, আমরা সেম কাহিনীটা করতেছি। বাংলাদেশের মধ্যে একটা অ্যারোস্পেস ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি আছে, তাদের থেকে প্রতি বছর 60 জন ছাত্র বের হবে রকেটরি বিষয়ে বা বিমান ডিমান এই বিষয়ে পড়ালেখা করে। কিন্তু আমার কথা হলো কি, আমরা নিতে পারবো 2 থেকে 3 জন প্রতি বছর, বাদ বাকি ছেলেপেলে কি করবে ক?
কি করবে? ছেলেদের দিয়ে তো তারা কি বাকি ছেলে কি করবে? তারা হয়তো বাহিরে যাবে, তাদের নেক্সট। এখন যেটা কথা হলো গিয়ে আমি বলতেছি যে আপনারা যে এই যে আমরা কাজ করতেছি, আমাদের দরকার কি? আমাদের ফান্ডিং দরকার নেই। আমরা বলছি যে ফান্ডিং এ আমরা দুবাই আছে, আমার ইয়ে আছে, সিঙ্গাপুর আছে, আমার অনেক এনাপ পরিচিত কয়েক হাজার কয়েকশো পরিচিত আমার ভেঞ্চার ক্যাপিটাল আছে, আমি টাকা আনতে পারবো, সমস্যা নেই। উই ক্যান ডু ইট। মানে আমাদের সমস্যা নেই, আমাদের টাকা আমরা আনবো। আমরা রকেট বানাতে পারছি, আমি কয়েক কোটি টাকা ব্যয় করছি নিজের পকেট থেকে, করতে পারছি না? আমরা বিভিন্ন কোম্পানি চালাইয়া, ট্যুরিজম কোম্পানি চালাইয়া, বিভিন্ন ইয়েতে করে টাকা তো নিয়ে আসছি। আমি তো রকেট তৈরি করছি কিনা, করছি তো আমি দেখাইছি যে করা সম্ভব দেশে। এখন কথা হলো গিয়া আমার ফোকাস হলো ইন্ডাস্ট্রি তৈরি করা। আমি ইন্ডাস্ট্রি তৈরি করবো, এখানে জব সেক্টর তৈরি করবো। আমার যখন বাইরে টাকা ঢোকা শুরু হবে, তো সরকার এমনি বুঝতে পারবে যে এই সেক্টরে টাকা আছে, আমি তাহলে এদেরকে টাকা ইনভেস্ট করি এবং এরা একটা কিছু করে দেখাতে পারবে। কথা বুঝলে আমার? আমি সরকারে বলতেছি না আমাকে ভিক্ষা দেন, আই ডোন্ট নিড দ্যাট দেয়ার মানি। আমি যেটা বলতেছি যে আমাদেরকে পলিসিগত চেঞ্জ করেন। আমাদের রকেট ইন্ডাস্ট্রি করতে যাচ্ছি, আপনারা আমাদের ল্যান্ড দেন, জায়গা দেন, আমাদেরকে পলিসিগত সাপোর্ট দেন। এই যে ব্রিটিশ আমলে রকেট নিয়ে একটা আইন বানাইছে, যে রকেটের একটা আইন আছে ব্রিটিশ আমলে 1880 দিকে, সেটা সংস্কার করেন এখন। কেন আমরা রকেট বানাতে পারবো না বাংলাদেশে? কেন আমরা রকেট দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো না? কথা বলো নাই? সেই ব্রিটিশ আমলের কেন আইন কেন এখনো তো চলবে? এখনো কেন 100-150 বছর আগের আইন থাকবে? ওয়াই? অবশ্যই আইন আপনার পরিবর্তনশীল। এখানে আপনার সবচেয়ে বড় বিষয় কি, এখানে আপনার সরকারের এখানে একটা দৃষ্টি দরকার। এখানে সরকারের কাজ করতে হবে, সরকারের বুঝতে হবে এখানের উপকারিতা, ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে হবে। এটাই মূলত আমাদের মেইন চ্যালেঞ্জ। এখানে আমি বলবো তোমার এই ইন্ডাস্ট্রিতে তোমার হলো $10 ইনভেস্ট করলে $100 রিটার্ন আসে। কথা বললা? তোমার এরোস্পেস টেকনোলজিতে তুমি কিভাবে ইনভেস্ট করলে বলবেন, একটু কিভাবে আসলে বলবেন, একটু একটু ব্যাখ্যামূলক বলেন। তুমি যে তোমার মোবাইল ইউজ করতেছো, কও জিপিএস টিভিএস সবগুলো কিসের উপর নির্ভরশীল? কও সবকিছু তো আপনার ইয়ের মধ্যে রয়েছে, মানে এই স্পেসের উপর নির্ভরশীল। বিভিন্ন সম্পূর্ণ এভরিথিং আমাদের টিভি থেকে শুরু করে তুমি যত টেকনোলজি দেখো, এভরিথিং, জিপিএস, টেলিকমিউনিকেশন, স্যাটেলাইট, এভরিথিং রকেটের উপর নির্ভরশীল, এরোস্পেস ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল সম্পূর্ণ। পুরা এই ওয়ার্ল্ড টিকে আছে এই স্যাটেলাইটের উপর। তুমি ডিশ দেখতেছো, টেলিভিশন দেখতেছো, তুমি যা করতেছো, আমি যে তোমার ভিডিও কলিং কথা বলতেছি, এটা কি ভেবে যাচ্ছে? কও এটা তো আপনি স্পেসের মাধ্যমে, সবকিছু এর মাধ্যমে, সবকিছু। হ্যাঁ, তুমি বলো কোন সেক্টরে নাই? এটা সব সেক্টরে আছে, কৃষি থেকে শুরু করে সব সেক্টরে। তাহলে এটা তো রিটার্ন, এটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। 2030-এর মধ্যে হবে, 35-এর মধ্যে হবে, এটা $3 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। তুমি বুঝতেছো ব্যাপারটা? শুধুমাত্র আমরা যেটা নিয়ে কাজ করতেছি, আমি তো কাজ করতেছি স্মল স্যাটেলাইট, মানে স্মল এবং ন্যানো স্যাটেলাইট, মানে 100 থেকে 500 কেজি স্যাটেলাইট আমরা লঞ্চ করার রকেট বানাচ্ছি। তা আমাদের যেটা ইন্ডাস্ট্রি, সেটাই এখনই আছে তোমার হলো $250 বিলিয়ন ইন্ডাস্ট্রি এই সময় রানিং। এই যে বিগ ইন্ডাস্ট্রি, বিগ ফিউচার। জাস্ট আমাদের এখানে নজর দিতে হবে, আমাদের ভাবতে হবে সরকারের। সরকারের ভাবার থেকে মেইন কথা বলতে হবে যে আমরা কোন সেক্টরে যাবো। আমাদের জাহাজ সেক্টর আছে, উচিত যে জাহাজ সেক্টরে ইনভেস্ট করে। আমাদের এরোস্পেস সেক্টর আছে, এরোস্পেস সেক্টর মানে ডিফেন্স সেক্টর। যেমন আমি চাইলেই কিন্তু আমি রাশিয়া যা জব করতে পারবো না রকেট ইন্ডাস্ট্রিতে, আমার বাই বাদ রাশিয়ান নাগরিক হতে হবে। আমি চাইলে চীনে জব করতে পারবো না, আমাকে বাই বাদ হতে হবে। তার মানে কি, প্রত্যেকে তার নিজস্ব টেকনোলজির ক্ষেত্রে বা ডিফেন্সের ক্ষেত্রে নিজের বাই বাদ লোকটা নেয় না। কথা বুঝলা? তারপরে আমাদের যারা এই ছাত্রগুলো বের হবে, তারা যাবে কি, তারা কি করবে? তারা তো বাইরে জব করতে পারবে না। কথা বুঝলা? তাদেরকে থেকে 10-15 বছরে অন্য তোমার যে ওসিডিসি ব্যারিস্টার হইতে হবে, তোমার যে অন্য পিএইচডি করতে হবে, এমনি করতে হবে কোয়েটরে। যখন তারা ওসিডিসি ব্যারিস্টার বোঝো, অনিয়ন কাটার, ডিশ ওয়াশার, বোঝো নাই ভাই? আরো সহজ করে দিয়ে আপনার বিশেষ কে ক্যাটার হবে, পড়াশোনা বিশেষ ক্যাটার হবে যাদের ফ্যামিলিগত নিডি ফ্যামিলি, তারা বলবে যে আমি পুরোই বিদেশ যাওয়া সম্ভব না। তার মানে কি, আমাদেরকে জাস্ট টাকার দরকার নেই, অনেক এনাফ বিজনেসম্যান আছে এখানে। আমি সিম্পল একটা আইডিয়া বলি। আমি হলে বলতাম বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, সেসব কোম্পানিকে আমরা ট্যাক্স, ওরা তো ট্যাক্স চুরি করে, সবাই ট্যাক্স, বিশ্বাস করো সবাই ট্যাক্স চুরি করে, এভরিওয়ান ট্যাক্স চুরি করে, সবাই ট্যাক্স কম দেয়, সবাই বাটপাড়ি করে। এটা একবারে 100টা 100 কোম্পানি বলবো আমি, 100টা একটা নাই, এমন নাই। তুমি বলো, আমি ধরে দিতে পারো।
এই সব দিয়ে সবাই ওয়ে অফ বিজনেস, হ্যাঁ। ওয়ে অফ বিজনেস। এখন কথা হলো গিয়া এই যে তারা ট্যাক্স কি করতেছে কেন দিচ্ছে, তার মানে সম্পূর্ণ ট্যাক্স দিচ্ছে না তারা। তুমি একটা জিনিস বলতে পারো, তারা দেখবা যে কদিন পর বলে যে কালো মানি সাদা করো, কালো মানি সাদা করো। আরে ভাই তুমি বলো যে তুমি টেকনোলজির ক্ষেত্রে যেসব ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি যদি তুমি হলো ডোনেশন দাও, ইউনিভার্সিটি ফান্ডিং করে রিসার্চ আছে, তাহলে তুমি ট্যাক্স কাট পাবা, তোমার কালো মানি সাদা করতে পারবা, শেষ। তুমি দেখো বাংলাদেশের ক্ষেত্রে আগামী 10 বছরে বাংলাদেশ ইন্ডিয়ার পিছিয়ে ফেলবে এক্ষেত্রে। খুবই সিম্পল, খুবই সিম্পল, আর কিছু লাগবে না। আমাদের কাজ করতে হবে, আমাদের এখানে আমাদের অপরচুনিটি আছে, আমাদের কাজ করতে হবে, আমাদের এখানে ভাবতে হবে, আমাদের এখানে পরিকল্পনা করতে হবে দীর্ঘকালীন। বাঙালিরা ডেভিল টাইপের ট্যালেন্টেড মানুষ, বাঙালিরা ডেভিল টাইপের, কথা বললা, ট্যালেন্টেড মানুষ, মানে শয়তান টাইপের ট্যালেন্ট। এটা খারাপ কাজে সব ইউজ করে। বেস্ট লাইন, বেস্ট লাইন লাইফ। এখন না, এখন এরা কি করে, এরা 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 তো ভালো ট্যালেন্ট না, বোঝো না, ভালো ট্যালেন্ট বোঝো না, ভালো কাজ করবে না, কিভাবে চুরি জামারি। তুমি যখন বিশ্বাস করো, কেন আমরা ওরা কিন্তু সবাই গ্লোবাল বিজনেস করে, কেন আমরা গ্লোবাল বিজনেস করতে পারি না? কেন আমরা আফ্রিকার বাজার ধরতে পারি না? কেন ধরতে পারি না? কারণ আমাদের সরকার সাবসিডি দেয় না, ডাম্পিং করে না। চায়না ডাম্পিং করে তাদের কোম্পানির, অন্য কোম্পানি ঢুকতে দেয় না সহজে, অন্য ইয়ের উপর ইয়ে বসায় রাখে, তোমার হলো ট্যাক্স বসায় রাখে, ট্যারিফ বসায় রাখে। তার মানে আমাদের সেম কাহিনী করতে হবে। আমাদেরকে প্রথমে বাংলাদেশের যেসব কোম্পানি আছে সেসব কোম্পানির সাবসিডি দিতে হবে, যে তোমাকে সাবসিডি দেবো, তোমাকে ট্যাক্স দেবো, তুমি ব্যবসা করো, কিন্তু সত্য হলো তুমি গ্লোবাল বিজনেস করতে হবে, বুঝো নাই? তোমাকে করতে হবে গ্লোবাল বিজনেস। আমার কিন্তু রকেট কোম্পানি আমি বাংলাদেশে চুজ করছি, এমন না যে আমার বাংলাদেশে থাকতেই হবে। আমার অনেক, আমি জ্যাক্সার প্রেসিডেন্টের সাথে বসছি, আমি তোমার তাইওয়ানের এরোস্পেসের সাথে বসছি, আমি প্রায় 32টা দেশের এরোস্পেস সেন্টার রিসার্চ সেন্টারে বসছি। আমি ইচ্ছে করলে অনেক অনেক দেশে আমি, আমার প্ল্যান আছে যে আমি জাপানে অথবা তোমার সিঙ্গাপুরে একটা অফিস খুলবো, অথবা আমি তো আমার কোম্পানি যদি বাংলাদেশে ঝামেলা করে আমি সরাই নিয়ে যাবো নিউজিল্যান্ডে, ওখানে লঞ্চ করবো রকেট। এটা তো আমাদের বিজনেস, কথা বলছি, আমাদের বিজনেস করতে হবে। আমি টাকা ইনভেস্ট করছি, আমাকে তুলতে হবে, কথা বললা? তার মানে কি এখানে আমাকে সরকার, মানে আমি কি বলবো, আর সরকার তো সরকার না, সরকার জনগণের সরকার। এটা জনগণের উচিত যে সরকারের উপর এটা চাপ ফেলানো, যে আমাদেরকে এই কোম্পানিগুলো বাংলাদেশে যাতে থাকে এবং সাবসিডি দিতে হবে তাদেরকে। উল্টা আমি দেখি যে রকেট দিয়ে কি হবে, রকেট দিয়ে খাওয়া যায় কিনা, মানে ভাত পায় না ভাই, রকেট নিয়ে বিষয়টা কি মানে আমরা যা সাধারণ মানুষ, তারা আমরা তো এরকমই ভাবি, আমরা তো এরকমই ভাবি। আরে ভাই আমি খারাপ ভাবে বলি, যে ভাত পায় না সে এমনি ভাত পাবি না, সোজা কথা। তুই অলস, তুই কাজ করস না, তুই শুয়ে বসে থাকস, তুই নেতাদের পিছনে ঘুরে বেড়াস, তুই ভাত পাবি না, তো কয় লাভ নাই, কথা বল নাই। আমি ডাইরেক্ট কথা বলি, আমাকে কেউ খারাপ বলতে পারে, সমস্যা নেই, আই ডোন্ট মাইন্ড, কারণ আমি মানুষের টাকা কাজ করি না, নিজের টাকা কাজ করি। আমি কথা হলো গিয়া, এবং আমার আমার রকেট ইন্ডাস্ট্রির গ্রাহক কিন্তু আমার জনগণ না, কথা বললা, আমার গোটা ওয়ার্ল্ডের হলো গভর্নমেন্ট আমার কাস্টমার, আমার বড় বড় ইয়ে কাস্টমার, আমার জনগণ মন জয় করে আমার লাভ নেই। এটা হলো জনগণ হলো গিয়া অমূর্খ, মানে অলস, এবং বুদ্ধি দিক দিতে হলো কি সব হলো নেগেটিভ ট্র্যাপ। এখন এরা হলো বলে রকেট দিয়ে কি হবে? আরে ভাই তুই ইন্ডিয়া আজকে তো হামলা চালায় তো বুঝবি রকেট দিয়ে কি হবে। এখন বলতো তুই বাংলাদেশের মিসাইল নাই, ইয়ে নাই, রকেট না হলে মিসাইল কেমনে হবে তোর? অন্য দেশ তো রকেট দিবে না। কনসেপ্ট রাইট ভাই, আমরা নরমালি ভাবে ভাবি না। আমরা মূলত কি, আমরা দেশের যে ভাত পাবে না, কথা বলে না। ইন্ডিয়ার মধ্যে এখনো এই মুহূর্তে 40 কোটি মানুষ না খায় আছে, আজকে রাতে না খায় ঘুমাবে ওরা। তাই বলে কি ইন্ডিয়া তোমার নিউক্লিয়ার কান্ট্রি হয় নাই? ইন্ডিয়া তোমার মিনি সুপার পাওয়ার হয় নাই? ইন্ডিয়া তোমার একটা সফট পাওয়ার আছে না ওয়ার্ল্ডে? তুমি মানুষের ক্ষুধা কখনোই নিভাইতে পারবে না, কথা বলো নাই। একটা মানুষ খাবে না, ও কাজ করবে না, তুমি ওকে কেমনে খাওয়াবা? আল্লাহ তাআলা কি ওদেরকে ওর জন্য ইহুদিদের মতো ইয়ে পাঠাবে, যে জান্নাতে খাবার পাঠাবে, মুখে তুলে খাওয়াই দেবে ফেরেশতারা আসে? মানুষ ভাত পায় না কারণ মানুষ কাজ করে না, এই জন্য ভাত পায় না, সোজা কথা। তুই কাজ কর, ভাত পাবি এমনি। ভাই আমার মত অনুযায়ী আজকের শোটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নরমালি অনেক সই করছি এ পর্যন্ত, বাট আজকে টপিকটা খুবই ভাইটাল, এবং আপনার যে কনসেপ্ট গুলো শেয়ার করলেন খুবই মানে কি বলবো যে মানে আউটস্ট্যান্ডিং, এবং আপনাকে ধন্যবাদ পার্সোনালি। যে আমিও নরমালি বিষয়টা এইভাবে আমি ভাবতাম, এইভাবে জানতাম না। আমারও একটা এই আমার যে ভাবনার যেটা ক্যাপাসিটি আজকে নরমালি একটু অগ্রসর হলো। আপনাকে অনেক ধন্যবাদ। তো ভাই আপনাকে আমার শো এর খুবই শেষ পর্যায়ে আমরা আশা করছি। লাস্ট একটা আপনাকে প্রশ্ন করব, এটা আপনার ব্যক্তিগত প্রশ্ন হইতে পারে, যে আপনার যে ধূমকেতু এক্স নিয়ে আপনার ভবিষ্যৎ, বর্তমান এবং অতীতের বিষয়ে কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে। আপনি কি ভাবতেছেন?
অতীতের ক্ষেত্রে খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। আমাদেরকে দেশ ছেড়ে যাওয়ার জন্য অনেকবার আলটিমেটাম দেওয়া হয়েছিল। আমাদেরকে রকেট লঞ্চ করতে দেওয়া হয় নাই। 2025 সাল পর্যন্ত আয় পড়ছি, প্রায় 2 বছর আমাদের ঘুরানো হয়েছে 22 সাল থেকে 25 পর্যন্ত, শুরু পর্যন্ত, মানে 25 আগ পর্যন্ত আর কি। ইন্ডিয়া, আমি নাম বলবো না কোনো দেশের, হয়তো বা পাশের দেশের একটা ইন্ধন ছিল যে রকেট টেকনোলজিকে তারা আগাইতে দেবে না বাংলাদেশে, এবং তাদের 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 যারা বেনিফিশিয়ারি ছিল তারা আটকা রেখেছিল। এখন আমি যেটা বলবো, এখন যদি আমাদেরকে রকেটটি নিয়ে আটকানো হয়, বুঝবো যে যারা আটকাবে তারা হলো গিয়া পাশের দেশের এজেন্ট। সোজা কথা, আমার কথা বলতে নেই। আর আমার যেটা প্ল্যান, খুবই সিম্পল প্ল্যান। আমি গ্লোবাল বিজনেস করার ইচ্ছা। আমি এটা নিয়ে 2012 সাল থেকে লিখে আসি, 12 সাল হয়ে গেছে। আমার মাস্টার্স পর্যন্ত আমার এই রকেটটা বা এই বিষয়ের উপরেই। আমি পিএইচডি করতে যাবো না, আর আমার প্ল্যান নাই। সম্পূর্ণভাবেই এখন আমি বিজনেস দিকে আগাচ্ছি আর কি। এবং এখন আমি আমার টিমে পিএইচডি 10-15 জনের উপরে পিএইচডি লোক আছে, 10-15 তোমার হলো প্রফেসর আছে। আমার টিমের মধ্যে প্রায় 30%, 37% হলো বিদেশি ছাত্র। তার মধ্যে তোমার হলো আর বাদ বাকি এটা বুয়েট মিলে সব। এটা ন্যাশনাল একটা প্রজেক্ট, কথা বলতো নাই। আমার যেটা প্ল্যান, আমার প্ল্যান খুবই সিম্পল। আমি এটা 2020 সাল থেকে আমার প্ল্যানটা ছিল, আমি সিক্রেটারি ছিলাম। এটা হলো আমাদের স্পেস বিলবোর্ড স্থাপন করা স্পেসে। তুমি স্টারলিংক দেখছো? স্টারলিংক, সেই স্টারলিংক দেখবা, ওটা কিন্তু ক্লাস্টার ছাড়ছে, কিন্তু বলে তোমার হলো স্যাটেলাইট। আমরা যেটা করতে যাচ্ছি, আমরা ওই সেম ভাবেই ক্লাস্টার স্যাটেলাইট ছাড়বো 3000-এর মতন। যে স্যাটেলাইটের মাধ্যমে আমরা হলো, তোমার তো ড্রোন শো দেখছো? ড্রোন দেখো না, ঢাকার মধ্যে ড্রোন শো করছে। জি, আমরা রিসেন্টলি দেখছিলাম ড্রোন শো। ওর মধ্যে বিজ্ঞাপন করতেছে না বিভিন্ন শেপ টেপ। আমরা সেম জিনিসটাই স্পেসে করতে যাচ্ছি। স্পেসের মধ্যে আমরা কয়েক হাজার স্যাটেলাইট ছাড়বো। সেই স্যাটেলাইট গুলো প্রতিটা একটা স্যাটেলাইট একটা পিক্সেল হবে, মানে আমার স্ক্রিনের পিক্সেল। সেটা দিয়ে আমরা হলো স্পেস থেকে আমরা হলো, হ্যাঁ এটা অবভিয়াসলি পসিবল। ইতিমধ্যে 3টা কোম্পানি আগাচ্ছে, 3 নম্বর কোম্পানি আমরা। ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে আমি শুনি আমার অনেক লাগতেছে না, মানে হাউ দিস পসিবল, মানে কিভাবে সম্ভব। আমাদের এটা নিয়ে মিটিংও আছে দুবাইয়ের মধ্যে কদিন আগে। আমরা কদিন পর যাবো। আমার জাপানে মিটিং আছে, আমার অনেকগুলো জায়গায় মিটিং আছে। আমি সবগুলো, আমরা তো অনেক কিছু বলি না, কথা বলতে। আমাদের কোম্পানি, আমরা কেন বাচ্চাদের মতো সবকিছু ইউটিউবের মতো যা বলে দেবো আমি এটা করতেছি, বাল শিখতেছি, ওই শিখতেছি, বুঝো নাই? আমাদের তো সিক্রেসির বিষয় আছে। তা আমরা এই যে কেবল আমরা আগের মাসে এটা পাবলিক করছি। এই আমি দেখাতে পারি তোমারে। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, সমস্যা নেই। দেখতেছো বোধহয়? এটা হলো আমাদের হলো সোলার সেল টাইপের, ফুল সোলার সেল না, আমাদের অরিগামি টেকনোলজি ইউজ করা হচ্ছে, সোলার সেল টাইপের। এটা হলো আমাদের এসএস বিলবোর্ড হবে। এটা আমরা হলো, যেটা আমাদের বিদ্যুৎ রকেট আছে সেই রকেটের মধ্যে এটা থাকবে টেকনোলজি ডেমনস্ট্রেট হিসাবে। এটা আমাদের বুয়েটের টিম আছে, তারা কাজ করতেছে এটা নিয়ে। আর ওটা টিম আছে, তারা কাজ করতেছে। ইতিমধ্যে আমরা 10% কাজ করে ফেলছি। এবং আমাদের যেটা সিস্টেমটা হলো, এটা আমরা স্পেসের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ এখানটায়, এই যে দেখতেছো না তুমি, খালি চোখ দেখতে পারবে এভাবে। আমরা 2035-এর মধ্যে যখন আমরা সম্পূর্ণ সবগুলো সেট আপ করে ফেলবো, আমার গোল হচ্ছে 2035 বা 40 আর কি, এটা আমাদের লক্ষ্যমাত্রা। তখন তুমি এখান থেকে দেখতে পারবা। এটা একটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি, ইমার্জিং ইন্ডাস্ট্রি সামনে। আমি এই জন্য বলতেছি যে আমাদের টাকা দরকার নেই সরকারের, বুঝো না? আমরা উই ক্যান গেট ফান্ড ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কথা বলতো নাই? আমাদের এনাফ কানেকশন আছে। আমার কাছে প্রায় 30-35 দেশের কানেকশন আছে ডাইরেক্ট ডেলিগেট পর্যায়ে। আমি নিয়ে আসতে পারবো ফান্ড, মানে বাংলাদেশ ফান্ড না করলে আমাকে যায় আসে না, কথা বলতো নাই? এই যে আমাদের বিষয়টা, এটা হলো আমাদের গোল বা আমাদের মেইন জিনিস। এটাই আমাদের, আমি রকেটটা বানাচ্ছি একমাত্র এটার জন্যই এতদিন ধরে। জাস্ট আউটস্ট্যান্ডিং। আমি এখানে আমার কোনো ভাষা নেই, কিছু বলার নাই। অবশ্যই মানে অনেকেই বিষয়ে অবগত না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে এই শোটা আপনার যত রিচ করা প্রয়োজন। এই যে এটা হলো আমাদের টেকনোলজিক্যাল একটা কোম্পানি, আমার সিস্টার কোম্পানি। এটা টেক ধুমকুতেক্স। এটার মাধ্যমে আমরা যে কোনো জিনিসে R&D করে দিই, কথা বললা? এবং এই R&D করেই আমাদের চলতেছি। এই R&D করে আমরা পুরো রকেট ফান্ডিং করছি। আমাদের এছাড়াও আছে, আমাদের ডিফেন্স আছে, ডিফেন্সের ওটা আমার আলাদা কোম্পানি। এই যে ডিফেন্স সেক্টর, এটা আগে সবার জন্য এখন ঢোকার পারমিশন নাই, আনঅথরাইজ। একমাত্র আর্মি অথবা এয়ারফোর্স অথবা নেভি হলে ঢুকতে পারবে, বুঝো না? অনেক বিষয় আছে বাংলাদেশে সবাই বোঝোই, মানে অনেক কম্পিটিশন। এই কম্পিটিশনের জন্য আমরা এটা গোপন রাখছি আর কি। আমরা ওটা ইনশাল্লাহ আগস্ট বা সেপ্টেম্বরের দিকে আমাদের কিছু প্রোডাক্ট ডাইরেক্ট আমরা বাজারে ছাড়বো, তখন আমরা এটা ওপেন করে দেবো আর কি সবার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
আহ, আপনাকে আমি কি বলবো যে পার্সোনালি যে আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে আসার জন্য, এবং আপনার যে কনসেপ্ট এবং থিওরি এবং আপনার যে মানে ফিউচার প্ল্যান আমার সাথে শেয়ার করার জন্য। ইনশাল্লাহ আমরা আপনাকে, আমি চেষ্টা করবো পার্সোনালি যে আপনাকে আরেকবার আনা কি যায় কিনা শো এর মধ্যে, এবং বিষয়গুলো ডিপলি একটু আলোচনা করার জন্য আমি আপনাকে আসলে পার্সোনালি। আমি আমি তোমার সময় দিতে পারতাম না, আমাদের বিদ্রোহী কাজটা শেষ হলো, আমরা কয়েক মাস ধরে ঘুমাইনি, কথা বললা। আমি এই গত 3 দিন ধরে খালি ঘুমাইতেছি, আমি একটু পরে শুয়ে পড়বো। মানে আমি আমরা হলো মিনিমাম 15 থেকে 18 ঘন্টা কাজ করছি। আমি অফিসে ঘুমাইছি, অফিসে খাইছি। বিশেষ করে আমার দিনে 3 থেকে 4টা করে জাস্ট তরমুজ খাই থাকছি, তরমুজ খাইছি আর কাজ করছি। এটাই আমাদের এই গরমের মধ্যে কাজ ছিল, আর কিছুই না। আমি এবার ঈদ করছি অফিসে, এবার ঈদ অফিসে করছি ফুল, আমার টিমের অনেকে ঈদ অফিসে করছে। এবার এই যে পরিশ্রমটা করলো আমার টিম, কারণ আমরা একটা লক্ষ্যমত নিয়েছিলাম যে এই সরকারের আমলে আমাদেরকে এই কাজগুলোকে শেষ করতে হবে, যেভাবে হোক, লঞ্চিং বা সবকিছু সহকারে। এই লক্ষ্যমত নিয়ে আমরা যত দ্রুত করা দেয়, কারণ আমরা জানি যে এই সরকারের আমলে আমরা করতে পারলে একটা পরবর্তীতে একটা বড় ধরনের আমাদের অপরচুনিটি আছে। আমরা জানি না পরবর্তীতে কে নির্বাচিত হয়ে আসবে বা তাদের মোটিভ কি, আমরা কিছু জানি না। তার মানে আমাদের যা কিছু করাটা করতে হবে। আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, দেখবো যে সাব সিস্টেম আছে, বিল বোর্ড, থ্রাস্টার আছে, এগুলো আমাদের বাজারে ছাড়বো কদিন পর আমাদের প্রোডাক্ট হিসেবে আর কি। তারপর আমাদের কিউব সেট আছে, তোমার আছে, মাইক্রো সেট আছে, অনেক কিছু আছে আমাদের। কথা বললো এই যেখানে আমাদের ওয়েবসাইটে গেলেই সম্পূর্ণ এটা সবার জন্যই বলে দেবো। আমাদের ওয়েবসাইটে যাবো, আমাদের কাজের অগ্রগতি সব দেওয়া আছে, এভরিথিং। এটা আমরা যে 32টা দেশের মধ্যে গেছিলাম, আমি করছি সব পথ নাই। এই যে তোমার তুরস্কের, এখানে মালয়েশিয়ার, এই যে রুমেল, ইনি হলো গিয়ে নেটোর একজন বড় কর্মকর্তা। মানে সব আমার কিন্তু অনেক কিছু করে আসছে যেটা বাংলাদেশে কেউ জানে না আর কি। এবং আমার মনে হয় না জানা না এখন প্রয়োজন আছে। হাইডিং পারপাস আমরা অনেক কিছু মানে হাইডিং অনেক কিছু আপনারা রেখেছেন, বাট আমরা অনেক জানানো দরকার মানুষদের। না এখন তো আমার তো কাস্টমার মানুষ না, এটা মানে আপনাদের কাস্টমার মানুষ না, বাট এটার মূল্যায়নটা, এটার মূল্যায়নটা জানানো দরকার। আমরা কিন্তু এই কারণে শুরু করতেছি এইটা। ওই যে তুমি দেখবো যে আমাদের হলো রিসেন্টলি যে আমাদের এই যে দেখছো তো বোধহয়, এটা আমরা একটা আয়োজন করছি তোমার হলো এই যে ট্যুরের এই আমরা হলো ময়মনসিংহ থেকে শুরু করবো 6 তারিখে, অবশ্যই আমন্ত্রণ থাকলো, এখানে অনেকে আসবে। আর ঢাকারটা হবে আমাদের হলো এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের শুরুর দিকে। এটা হলো আমাদের চিফ গেস্ট মানে ডক্টর ইউনূস স্যার জবের ডেট দেবে আর কি, সেই অনুযায়ী আমরা পুরো 8টা বিভাগে যাব। 8টা বিভাগের স্কুল কলেজের বাচ্চাদেরকে আমরা রকেটরি শিখাবো, রকেটরি নিয়ে কর্মশালা করব আমাদের ইচ্ছা। এবং আমাদের একটা রকেটরি বললাম যে অ্যাসোসিয়েশন আছে, রকেটরি বাংলাদেশ কমিউনিটি আছে, সেটাতে রকেট লঞ্চ করবো, তাতে দেবো আমরা ফুল বাংলাদেশকে এমন, আমি বেঁচে থাকতে, আমি যদি জীবিত থাকি, আল্লাহ না করুক, আমি বাংলাদেশকে এমন করে দিয়ে যাবো, বুঝলা, বাংলাদেশের প্রতিটা বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেকে রকেট লঞ্চ করবে, এবং বাংলাদেশের রকেটরি সেক্টরটাকে কেউ আটকাতে পারবে না কোনো দেশ। আর আমি না থাকলেও, আমি যদি মারাও যাই, পরবর্তীতে কেউ আটকাতে পারবে না এই দেশটাকে। কারণ প্রতিটা বাচ্চার জন্য একটা করে আমাদের ধুমকু দেশ হয়ে যায়, কথা বলো নাই। প্রতিটা বাচ্চার জন্য বাংলাদেশে একটা হলো এপিজে আবুল কালাম আজাদ হয়, প্রতিটা বাচ্চার জন্য ডক্টর ভন ব্রাউন হয়, কথা বললাম। গ্রেট থিং, গ্রেট থিং। আমি আমার কোনো ভাষা নেই আপাতত। তো নর্মালি খুবই আমি আবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি পার্সোনালি ভাবে। এবং তো আমাদের অলরেডি শো এর আমরা শেষ পর্যায়ে এসে পড়ছি। তো আজকে নর্মালি আমি আপনাকে আর ধন্যবাদ দিব না, ইনশাআল্লাহ। তো আজকে আমরা মূলত আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আপনার যদি কোনো শেষ কথা যদি বলা থাকে বলতে পারেন। না, এখানে শেষ বলে কিছু নাই, বোঝো নাই, পৃথিবী গোল, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ দেখা হবে আবার।